শুরুতেই জানাবো আজকের শীর্ষ সংবাদগুলি। ক্ষমতার লোভ শেখ মুজিবও সামলাতে পারেনি, আদালতকে বললেন আওয়াল। জানতে পারবেন উজিরপুরে অন্তত 25 যাত্রী নিয়ে ট্রাক উল্টে পড়ল পুকুরে, নিহত 2। আরও জানাবো সংস্কার কাজে আলোচনার চেয়ে খাওয়া দাওয়ায় বেশি হয়েছে বললেন সালাউদ্দিন আহমেদ। এছাড়াও জানতে পারবেন ডেটিং অ্যাপে পরিচয়, প্রেমিককে অপহরণ করে মুক্তিপণ দাবি। এবং সর্বশেষ জানাবো ইরান আমেরিকার মুখে কঠিন থাপ্পড় দিয়েছেন বললেন খামেনি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। 26 জুন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে রিমান্ড শুনানিতে সাবেক প্রধান নির্বাচন কমিশনার সিইসি কাজী হাবিবুল আওয়াল বলেন, এদেশে মৌলিক সংস্কার ছাড়া 1000 বছরেও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তিনি স্বীকার করেন 2024 সালের 7 জানুয়ারি নির্বাচন ছিল ডামি ও প্রহসনের। তিনি আরও বলেন, ক্ষমতার লোভ শেখ মুজিবও সামলাতে পারেনি। আদালতের এক প্রশ্নের জবাবে তিনি জানান, সেই পরিস্থিতিতে পদত্যাগ করা সম্ভব ছিল না। প্রসিকিউশন দাবি করে তিনি সরকারের সঙ্গে আতাত করে নির্বাচন প্রক্রিয়া অনিয়ম করেছেন, রাষ্ট্রদ্রোহ করেছেন এবং নির্বাচনী বরাদ্দের অর্থ আত্মসাৎ করেছেন। আওয়ালের বিরুদ্ধে 10 দিনের রিমান্ড চাওয়া হলে আদালত 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে 25 জুন মগবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিএনপির দায়ের করা এক মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, 3 জন সিইসি এবং কয়েকজন সাবেক আইজিপি সহ মোট 24 জনকে আসামি করা হয়েছে। বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল এলাকায় একটি যাত্রীবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে উল্টে পড়ে 2 নারী নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ অন্তত 5 জন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা 3:30টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন গৌরনদী হাওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমিনুর রহমান। দুর্ঘটনার ফলে ঢাকা বরিশাল মহাসড়কের 2 পাশে প্রায় 20 কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ঘণ্টাখানিক পর এই মহাসড়কের যান চলাচল স্বাভাবিক হয়। এ দুর্ঘটনায় নিহত 2 নারী হলেন মুন্সিগঞ্জের লোহজং উপজেলার খড়িয়া গ্রামের সবুজ মিয়ার স্ত্রী তুফানি বেগম, তার বয়স 35, এবং শরীয়তপুর সদর উপজেলার পালং ইউনিয়নের চর দংশা গ্রামের তহিদুল ইসলামের স্ত্রী রাজিয়া বেগম, তার বয়স 30। এ ঘটনায় আহত ব্যক্তিরা হলেন আনিরুল, আনিসা, নাসিমা, শারমিন ও রহিমা বেগম। তারা সবাই মুন্সিগঞ্জের লোহজং উপজেলার খড়িয়া এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, মুন্সিগঞ্জ থেকে বেদে সম্প্রদায়ের অন্তত 25 জন নারী, পুরুষ ও শিশুসহ একটি ট্রাক পিরোজপুর ভান্ডারিয়ার উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে উজিরপুরের ভামরাইল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি গাড়িকে সাইড দিতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারান। এতে ট্রাকটি সড়কের পাশে খাদে পড়ে গিয়ে উল্টে পুকুরে পড়ে যায়। এতে ট্রাকে থাকা সব যাত্রী কম বেশি আহত হয়েছেন, তবে গুরুতর আহত 7 জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে 2 জনকে মৃত ঘোষণা করা হয়। এদিকে দুর্ঘটনার পরপরই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। উজিরপুর থানার পুলিশ, গৌরনদী ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সদস্যরা উদ্ধার কাজে অংশ নেন। বিকাল পর্যন্ত ঢাকা বরিশাল মহাসড়কের উভয় পাশে অন্তত 20 কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এর ফলে সাধারণ যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। সন্ধ্যা 6:30টার দিকে ওসি আমিনুর রহমান আমাদেরকে বলেন, দুর্ঘটনা কবলিত ট্রাকটি উদ্ধার করা হয়েছে, যান চলাচল স্বাভাবিক হয়েছে। আলাপ আলোচনা চলছে, তার চাইতে বেশি অবশ্য খানাপিনা চলছে। আমরা বলেছি 10 বছরের বেশি কোনো ব্যক্তি বাংলাদেশে প্রধানমন্ত্রীত্বের আসনে বসতে পারবেন না। এখানেই স্বৈরাচারকে রুখে দেওয়া হলো, এখানেই ফ্যাসিবাদের উৎপত্তি বন্ধ করে দেওয়া হলো। তারপরে কি করা হবে? রাষ্ট্রের সমস্ত সাংবিধানিক এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে এই গণতন্ত্রের রক্ষা কবচ হিসেবে শক্তিশালী ব্যক্তির উপরে দাঁড় করানো হবে। তার জন্য কি করতে হবে? 1 নম্বর, বিচার বিভাগের কমপ্লিট। এ সময় বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ আরও বলেন,
বিএনপি বিশ্বাস করে চূড়ান্তভাবে আমরা একটি ঐক্যমতে পৌঁছাতে পারব। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে একথা বলেন সালাউদ্দিন আহমেদ। নাগরিক ঐক্যের 13তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিগত ফ্যাসিবাদী সরকারের পতনের বীজ বিএনপির যুগপৎ আন্দোলনের মাধ্যমে প্রতিষ্ঠা হয়েছিল উল্লেখ করে সালাউদ্দিন আহমেদ বলেন, আমরা জানতাম ফ্যাসিবাদের পতন হবে, কিন্তু কবে, কখন, কোন পদ্ধতিতে হবে সেটা আমাদের জানা ছিল না। সংস্কার প্রশ্নে বিএনপি সরকারকে সহযোগিতা করছে উল্লেখ করে সালাউদ্দিন আহমেদ বলেন, 10 বছরের বেশি কোনো ব্যক্তি বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকবে না। এ প্রস্তাবে বিএনপি একমত হয়েছে। এখানেই ফ্যাসিবাদকে রুখে দেওয়া হলো। এরপর বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে কাজ করতে হবে। বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত হলে সেটি হবে গণতন্ত্রের রক্ষা কবচ। গণতন্ত্র রক্ষা করতে হলে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা জরুরি উল্লেখ করে সালাউদ্দিন আহমেদ বলেন, গণমাধ্যম কর্মীরাও যাতে মালিকের চাকরি না করে বিবেকের চাকরি করেন সেদিকে খেয়াল রাখতে হবে। রাজনৈতিক দল হিসাবে বিএনপি গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে। নির্বাচন কমিশন সত্যিকারের নির্বাচন পরিচালনা করতে পারলে ফ্যাসিবাদকে রুখে দেওয়া যায় বলে মনে করেন বিএনপির এই নেতা। শুধু নির্বাহী বিভাগকে দুর্বল করলেই ফ্যাসিবাদী কাঠামো রুখে দেওয়া যায় না বলেন তিনি। ডেটিং অ্যাপে পরিচয়, প্রেমিককে অপহরণ করে মুক্তিপণের দাবি। আশুলিয়ায় ডেটিং অ্যাপের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরে কৌশলে এক যুবককে ডেকে এনে অপহরণের পর মুক্তিপণ আদায়ের সঙ্গে জড়িত দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়াও এই চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে আশুলিয়া থানা থেকে গ্রেপ্তারকৃতদের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়। এর আগে বুধবার আশুলিয়ার জামগড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিন কবির আমাদেরকে জানান, সাথে সাথে যে অনলাইনের যে প্রতারণা থেকে শুরু করে বিভিন্ন ধরনের অনলাইনের যে সমস্ত অপরাধ জগৎ আছে সেই অপরাধ জগতের মধ্যে থেকেও ঢাকা জেলায় মানে কোনো ক্রমেই পিছিয়ে নেয়। অর্থাৎ বিভিন্ন অনলাইনের যে মিডিয়াগুলো রয়েছে সেগুলো ইউজ করে বিভিন্ন রকমের অপরাধে জড়িয়ে পড়ছে। তার মধ্যে আমরা আজকে নিয়ে যেটা কথা বলবো সেটা হলো একটা হানি ট্র্যাপ। হানি ট্র্যাপ এর মাধ্যমে একটা মেয়ে তাকে ইউজ করে 4 জন ছেলে আরেকটা ছেলেকে যে হলো হানি ট্র্যাপের ফাঁদে পড়েছে তাকে সেই বিষয়ে এটা আছে যে সেই ছেলেটার নাম হলো গিয়াসউদ্দিন, তার বাড়ি হলো হরিরামপুর মানিকগঞ্জ, সে মিরপুরে থাকে এবং বাংলা কলেজের একজন স্টুডেন্ট, সাথে রাইড শেয়ারও করে থাকে। তো চলতি মাসের 20 তারিখে সুমি আক্তার নামে একটা মেয়ে, তার বাড়ি হলো মাগুরা, সে ডেটিং সাইট টান টান অ্যাপস, এই অ্যাপসের মাধ্যমে এই গিয়াসউদ্দিনের সাথে যোগাযোগ স্থাপন করে তাদের মধ্যে একটা প্রেমের সম্পর্ক গড়ে তোলার পরে এই 20 তারিখেই তাকে এই আশুলিয়া থানাধীন জামগড়ায় একটা বাসায় তাকে ডেকে নিয়ে আসে। তো তার কথা মতো গিয়াসউদ্দিন সেই জামগড়ায় 20 তারিখে রাতে চলে আসে, রাত 9টার দিকে। যখন চলে আসে তখন তাদের আগে থেকেই ফাঁদ করে রাখা এই যে সুমির সাথে আরও যে 4 জন ছেলে আছে তার মধ্যে ইয়াসিন নামে, যাকেও আমরা গ্রেপ্তার করেছি, এই ইয়াসিন সহ এরা এই জায়গাতে একটা ভাড়া বাসায় থেকে জামগড়ায় সেখানে তাকে নিয়ে আসে। নিয়ে ওই বাড়িতে যখন যায় এই মেয়েটাই কিন্তু মূলত নিয়ে আসে, এখানে অন্য ছেলে জড়িত এটা গিয়াসউদ্দিন জানতো না। তো তারপরে ছাদে নিয়ে যায়, বাসার ছাদে নিয়ে যাওয়ার পরে তাকে বিভিন্নভাবে তার মানে নুট পিকচার তোলার চেষ্টা করে, তারপরে বিভিন্নভাবে ব্ল্যাকমেইল করে তাকে বলে যে তুমি 2.5 লক্ষ টাকা দাও তাহলে তোমাকে আমরা ছেড়ে দেবো, এরকম করে মানে নানানভাবে তাকে হয়রানি করতে থাকে। তখন 4 দিন ধরে না পায় এবং তখন তার কাছে থাকা 12,000 প্লাস কিছু টাকা, তার একটা আইফোন মূল্যায়ন মানে 30,000 টাকা হবে পুরাতন 2006 সালে, এছাড়া তার কাছে একটা মোটরসাইকেল ছিল যেটা দিয়ে সে রাইড শেয়ার করে থাকে। এগুলো তার কাছ থেকে তারা ছিনিয়ে নেয়, ছিনিয়ে নিয়ে তারপরে তাকে 25 তারিখে মধ্যরাতে তাকে বাইরে এসে কোনো একটা অজ্ঞাত স্থানে ফেলে রেখে দেয়। সে ওই জায়গা থেকে চোখ খুলে দেখে যে সে আশুলিয়া থানার আশেপাশে আছে, তখন সেখান থেকে সে হেঁটে আশুলিয়া থানায় আসে। আশুলিয়া থানায় আসার পরে তখন থানায় একটা অভিযোগ দায়ের করে যে এই ঘটনা তার সাথে ঘটেছে। থানার একটা চৌকস টিম, বিশেষ করে সোহেল আল মামুন সে সহ একটা চৌকস দল এখানে কাজ করা শুরু করে দেয়। শুরু করার পরে টেকনোলজিতে দেখা যায় যে এই মেয়েটার নাম হলো সুমি আক্তার, তার বাড়ি মাগুরা, এবং তার সাথে যে
তাকে যারা ইউজ করে সেটা হলো ইয়াসিন সহ আরও 2 জন। তো ইয়াসিনের বাড়ি হলো গোপালগঞ্জের টুঙ্গিপাড়া। তো প্রথমে আমরা ইয়াসিনকে গ্রেপ্তার করি। ইয়াসিনের কাছ থেকে ওই কথা অনুযায়ী আমরা গত রাতে সুমিকে এই জামগড়া থেকে গ্রেপ্তার করি এবং ইয়াসিনকেও গ্রেপ্তার করি এবং তাদেরকে জিজ্ঞাসাবাদে তারা প্রাথমিকভাবে তারা এটির সাথে সম্পৃক্ত থাকার কথা সব স্বীকার করেছে এবং তাদের কাছ থেকে মালামালও উদ্ধার হয়েছে এবং বিজ্ঞ আদালতে তাদেরকে আমরা প্রেরণ করব। তো আমাদের সবার প্রতি একটাই বার্তা যে এই ধরনের অনলাইনে যারা প্রতারণা করে হানি ট্র্যাপে পড়ছে, বিশেষ করে এই সমস্ত সিন্ডিকেট যারা তৈরি করছে, আমাদের মেসেজ একটাই থাকবে যে এখানে এরকম করে সিন্ডিকেট তৈরি করে এই রকমের অপরাধ আমরা এখানে করতে দেবো না বা তাদের যে কোনোভাবে আইনের আওতায় নিয়ে আসবো। ধন্যবাদ। ইরান আমেরিকার মুখে কঠিন থাপ্পড় দিয়েছে বললেন খামেনি। নেতানিয়াহুকে ক্ষমা করার আহ্বান ট্রাম্পের। আমেরিকানদের মধ্যে ইসরায়েলের প্রতি সমর্থন কমে গেছে বলছে জরিপ। ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করলে মার্কিন জাহাজ ও ঘাঁটিতে হামলা চালাতে পারে ইরান। এবং যুদ্ধে পাশে থাকায় ভারতকে ইরানের কৃতজ্ঞতা। ইরানের সর্বাত্মক হামলায় ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল ইসরায়েল। তবে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের কারণে অল্পের জন্য পুরোপুরি ধ্বংস হয়নি ইসরায়েল, এমন মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। পরমাণুর জন্য নয়, বরং ইরানকে আত্মসমর্পণ করাতে অভিযান চালানো হয় বলেও দাবি করেন তিনি। খামেনি আরও বলেন, আমরা যুক্তরাষ্ট্রের মুখে জোরালো চড় মেরেছি। ইরানের প্রতি আত্মসমর্পণের দাবি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মতো ব্যক্তির মুখে শোভা পায় না। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জয়লাভ করায় ইরানি জনগণকে অভিনন্দন জানান তিনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমা করার অথবা তার দুর্নীতির বিচার বাতিল করার আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, 2019 সালে ইসরায়েলি আদালতে নেতানিয়াহুর বিরুদ্ধে ঘুষ, জালিয়াতি এবং বিশ্বাসভঙ্গের অভিযোগ আনা হয়। বিচার শুরু হয়েছিল 2020 সালে এবং এতে 3টি ফৌজদারি মামলা রয়েছে, যদিও তিনি নিজেকে নির্দোষ দাবি করে আসছেন। নেতানিয়াহুর আদালতে হাজির হওয়ার কথা রয়েছে এমন কথা জানতে পেরে ট্রাম্প বুধবার ট্রুথ সোশ্যালে লিখেছেন, নেতানিয়াহুর বিচার অবিলম্বে বাতিল করা উচিত। একজন মহান বীরকে ক্ষমা করা উচিত যিনি ইসরায়েলের জন্য অনেক কিছু করেছেন। ইসরায়েলি সংবাদ মাধ্যম মারিফ জানিয়েছে, নতুন জরিপে দেখা গেছে আমেরিকানদের মধ্যে, বিশেষ করে তরুণ আমেরিকানদের মধ্যে ইসরায়েলের প্রতি সমর্থন কমে গেছে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয় এবং হ্যারিস পোলের একটি সমন্বিত জরিপে দেখা গেছে, গত 2 বছরে জরিপ করা আমেরিকানদের মধ্যে ইসরায়েলের প্রতি সামগ্রিক সমর্থন 80% থেকে কমে 75% দাঁড়িয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যমটি বলছে, অন্যদিকে ইসরায়েলের বিরোধীদের শতাংশ 21 থেকে বেড়ে 30% দাঁড়িয়েছে। ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করলে তেহরান পারস্য উপসাগরে মার্কিন সামরিক ঘাঁটি এবং জাহাজে হামলা চালাতে পারে, সেই সঙ্গে হরমুজ প্রণালীও বন্ধ করে দিতে পারে তেহরান। এক প্রতিবেদনে নিউ ইয়র্ক টাইমস এমনটাই দাবি করেছে। সংবাদ মাধ্যমটি বলছে, তেহরান তেল আবিবের সঙ্গে যুদ্ধবিরতি স্থাপনে রাজি হয়েছিল কারণ তারা আত্মবিশ্বাসী ছিল যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সম্ভাব্য নতুন হামলার মুখে তারা তাদের অবস্থান ধরে রাখতে পারবে। নতুন হামলার হুমকি সত্ত্বেও দেশটি তার পররাষ্ট্রনীতি পরিবর্তন করবে না। ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক সংঘাতে ভারতের জনগণ ও বিভিন্ন প্রতিষ্ঠান যে সহমর্মিতা ও সমর্থন জানিয়েছে, সেজন্য দেশটির প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে ইরান। ভারতে অবস্থিত ইরানি দূতাবাসে বুধবার এক বিবৃতিতে ভারতের জনগণ, রাজনৈতিক দল, সাংবাদিক, সমাজকর্মী সহ বিভিন্ন স্তরের মানুষের পাশে থাকার মনোভাবের প্রশংসা